এই গরু দুটো আসলে কি নাম কি? হলিস্টাইন ফ্রিজিয়ান। তা আমরা যদি ওজন জানতে চাই? ওজন একটা আছে প্রায় 1200 কেজি, একটা 1100 কেজির মতো। 1200 কেজি। আচ্ছা, মন হিসাবে তো প্রায় 30 মন, মানে লাইভ ওর 30 মন, তো মোটামুটি বলা যায় হাতির সমান আর কি। মোটামুটি মাশাআল্লাহ বড় গরু আমাদের ফার্মের, এইটাই সবচেয়ে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত এইটা। এই আরকে অ্যাগ্রোতে আমরা শালা দুলাভাই পশুর একটা নাম দিয়েছেন, আমরা তাদের একজনের সাথে কথা বলতে চাই। সৌজন্যে আকিজ ফিড। বছর ঘুরে আবারও আসছে কোরবানির ঈদ, আর কোরবানিকে সামনে রেখে সারা দেশে ছোট বড় খামারিরা দারুণ ব্যস্ত পশু প্রস্তুত করতে। এবার পশুর দাম কেমন হতে পারে আর সে সময় প্রস্তুতি বাকি, এসব নিয়েই আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনুষ্টা মিন্টু। দর্শক, যে কথা বলছিলাম যে খামারগুলোতে এখন নানা সাইজে, নানা ঢঙের, নানা রঙের, নানা দামের বিভিন্ন ধরনের পশু প্রস্তুত রয়েছে এবং এই পশু নিয়ে নিশ্চয়ই আপনাদের কৌতূহল বাড়ছে। আমরা এসেছি নারায়ণগঞ্জের আরকে অ্যাগ্রো ফার্মে, যেখানে প্রায় 300-র বেশি গরু রয়েছে, পাশাপাশি রয়েছে দেশি বিদেশি ছাগল, মহিষ এবং সেই সঙ্গে দুম্বাও। এইসব নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা পেয়েছি আরকে অ্যাগ্রো ফার্মের সিনিয়র ম্যানেজার আনিসুর রহমান রাজু ভাইকে। রাজু ভাই, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকেও আমাদের প্রজেক্টে আসার জন্য ধন্যবাদ। এখানে আপনাদের এই খামারে বড় গরু কতগুলো আছে? আমাদের এখানে বড় গরু প্রায় 150-র উপরে বড় গরু আছে। 150-র উপরে বড় গরু। আচ্ছা আচ্ছা, কি কি জাতের গরু আছে? দেশাল পাবনা ব্রিডের গরু আছে, শাহিওয়াল ক্রস, আমাদের কিছু উলবাড়ি বলদ আছে, আমাদের বড় বড় কিছু অস্টাল হলিস্টাইন ফ্রিজিয়ান যেটা আর কি। কোরবানির সামনে করে তো আপনাদের এক ধরনের ব্যস্ততা বেড়ে যায়। ব্যস্ততা এখন গরুগুলোর প্রতি টেক কেয়ার তো সারা বছরই করা লাগে। এখন যেমন একটু স্পেশাল টেক কেয়ার করা, খাবার দাবার সব কিছু দেখাশোনা করা, এইগুলি আর কি একটু বেশি আমাদের করা লাগে। তো আপনাদের এই খামারে মানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের পশু রয়েছে? আমাদের এইখানে সর্বনিম্ন 80,000 থেকে শুরু, 10-12 লাখ টাকা পর্যন্ত আছে বড় গরু। আমাদের এখানে 150 লাইভ ওয়েট 150 কেজি থেকে শুরু হবে 1200 কেজি পর্যন্ত আমাদের। আচ্ছা, এবারে আসলে পশুর দাম কেমন হবে, কি অবস্থা এখন থেকে কোনো ধারণা পাওয়া যাচ্ছে? এখন ধারণা মানে বাজারে ওই তেলের কিছু ক্রাইসিসের জন্য পরিবহন খরচ বেশি, আমাদের খাবারের দামও বেশ কিছুদিন যাবৎ বাড়তি। আমরা যে প্রোডাক্টগুলি বিভিন্ন খাদ্যদ্রব্য কিনে নিয়ে আসি, এগুলিতে খরচ বাড়তি পড়তেছে পরিবহন খরচের কারণে। খেয়ারের দাম, ঘাসের দাম, ভুসি আইটেম সব কিছুরই দাম বাড়তি। তা আমার মনে হইতেছে যে এবার হয়তো আগের চেয়ে একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে এই গরুর দাম। এই গরুটা এটা কি জাত? এটা ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস। আচ্ছা, এটার বয়স কত? এটার বয়স 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁতের বয়স কত? 4 দাঁতের বয়স 3-3.5 বছর। আপনাদের এই খামারে কতদিন লালন পালন হচ্ছে? এটা আমাদের এখানেই জন্ম। এখানেই জন্ম? আচ্ছা, তাহলে আপনাদের এই বড় বড় গরু বেশিরভাগই মোটামুটি আপনাদের খামারেই জন্ম? বেশিরভাগ গরুই আমাদের এখানে খামারের আছে, আমাদের জন্ম এখানে হয়েছে ফার্মের জন্য। বড় গরু প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের খাবার ম্যানেজমেন্ট, এবার এদের পরিচর্যা সব কিছুই আমরা দেখতে হয় আর কি সাধারণত। এই গরুটা তো অনেক সুন্দর। এটা কি গরু? এটা হলিস্টাইন ক্রস, হলিস্টাইন ফ্রিজিয়ান যেটা আর কি। আচ্ছা, এর ওজন কেমন হবে? এর ওজন 750 থেকে 800 কেজির মধ্যে হবে। উলবাড়ি বলদ বলে আর কি, ওইগুলি উলবাড়ি বলদ আর কি ওইগুলি। এখানে দেখছি যে আপনাদের মহিষও আছে। জি জি, অ্যালবিনো একটা আছে আর এগুলি নীলিরাবি ক্রস মহিষ আছে। এই মহিষটা দেখছি সাদা মহিষ। জি। এটা কি জাত? অ্যালবিনো। এগুলো কি কোরবানির জন্য? জি জি, কোরবানির জন্য রাখা হয়েছে। গরু এবং মহিষের দামের আসলে পার্থক্য কেমন?
এখন মহিষের দাম বেশি গরুর তুলনায়। ও আচ্ছা, এখন মহিষের দাম বেশি। বেশি এক সময় ছিল যখন মহিষের দাম কম ছিল, গরুর দাম বেশি ছিল। লাস্ট বেশ কয়েক বছর যাবৎ মহিষের দাম তুলনামূলক গরুর চেয়ে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর কারণ কি আসলে? এর কারণ এখন মহিষ খুব কম পাওয়া যায় তুলনামূলক। আগে যেমন মহিষটা অ্যাভেলেবেল ছিল, পাওয়া যেত, এখন মহিষ একটু কম পাওয়া যায়, ওরকম পরিমাণে পাওয়া যায় না। আর মহিষের বিভিন্ন ব্যাখ্যা করলে যে অনেকে মহিষের মাংসটা গরুর মাংসের চেয়ে বেশি প্রাধান্য দিতেছেন এখন। আচ্ছা আচ্ছা, এই দিক বিভিন্ন দিক চিন্তা করে মহিষের মাংসটা বেশি প্রাধান্য দেন, এই কারণে মহিষের দামটা একটু বেশি আছে। এইখানে আপনাদের এই প্রকল্পে আসলে কতজন মানুষ কাজ করছেন আপনারা? আমাদের এখানে আমরা অফিস এবং মানে রাখাল সব কিছু সব সহ আমাদের এখানে প্রায় 35 জন প্লাস। মহিষের কথা বলছিলেন যে মহিষের চাহিদা এখন বেশি, এই মহিষগুলোর আসলে ওজন কেমন হবে? মহিষগুলি এখানে কোনো কোনো মহিষ আমাদের 750 কেজির মতো আছে, কোনো কোনোটা 800 850 কেজিও আছে। আচ্ছা, তাহলে আমি যদি দাম জানতে চাই তাহলে কেমন দাম হতে পারে? এই মহিষগুলির দাম আছে আপনার কোনো কোনোটা 4.5 লাখ 5 লাখ। তাহলে বলা যাচ্ছে যে মহিষের তো বেশ চাহিদা ভালো, মহিষের মোটামুটি চাহিদা। আচ্ছা, কিন্তু আমরা দেখছি যে আপনারা তো গরুই বেশি লালন পালন করছে, মহিষ কম। মহিষ লালন পালনের কি কোনো সমস্যা না? মহিষ লালন পালন মানে গরুর চেয়ে ইজি। হ্যাঁ, মহিষের রোগ ব্যাধি কম, মানে অন্য অন্য সব ঝামেলা কম গরুর তুলনায়। আচ্ছা রাজু ভাই, আমরা দেখছি যে এখানে বেশ গরুগুলো বেশ ছোট ছোট গরু, 350 450 পর্যন্ত এখানে বেশ কিছু গরু আছে আমাদের। এই ওয়েটের গরুগুলো আমরা এখানে রাখছি। পশু লালন পালনের ক্ষেত্রে এক ধরনের আমাদের নেগেটিভ একটা প্রচারণা আছে, অ্যান্টিবায়োটিকের ব্যবহার, তারপরে ব্যবহার, সেটার আসলে কি অবস্থা? আপনারা তো পশু লালন পালনের স্টেরয়েডের দরকার হয় না, যারা মানে সহজভাবে পালন করে একটু করে পালন করলেই আর স্টেরয়েডের দরকার হয় না। কারণ আমাদের এখানে যে পশুগুলি আছে আমরা এগুলিতে কখনো স্টেরয়েড ইউজ করি না, এই কারণে আমরা জানি না যে আমাদের কোন পশুটা এইবার সেল হবে কোনটা হবে না। তো আমাদের এই পশুটা থাকবে, তা আমরা যদি স্টেরয়েড ইউজ করি বা যে স্টেরয়েড ইউজ করে তার এটা বিক্রি করাটা বাধ্যতামূলক হয়ে যায়। আমাদের সেরকম কোনো নাই, আমাদের যেটা এবার বিক্রি হবে হবে, যেটা না হবে আমরা রেখে দিব, আমাদের কোনো সমস্যা নেই। এই জন্য আমরা কখনো স্টেরয়েডের ধারে কাছে আমরা যাই না বা স্টেরয়েড আমরা ইউজ করি না। আমরা টোটালি ফ্যাটেনিং করি খাদ্য ব্যবস্থাপনার উপরে। সুন্দর রঙের, একই ধরনের রঙের দুটা গরু, এই গরু দুটো আসলে কি নাম কি? হলিস্টাইন ফ্রিজিয়ান। তা আমরা যদি ওজন জানতে চাই? ওজন একটা আছে প্রায় 1200 কেজি, একটা 1100 কেজির মতো। 1200 কেজি। আচ্ছা, মন হিসাবে তো প্রায় 30 মন, লাইভ ওর 30 মন, তো মোটামুটি বলা যায় হাতির সমান আর কি। মোটামুটি মাশাআল্লাহ বড় গরু আমাদের ফার্মের, এইটাই সবচেয়ে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত এইটা। এই গরুর আসলে প্রতিদিন কতটুকু খাবার দিতে হয়? এখন খায় সকালে আর বিকেলে 2 বেলা দানা খায় 15-16 কেজির মতো। 15-16 কেজির মতো দানা খায়, 20 কেজি মতো, 20 কেজির মতো দানা খায়। আর কি কি খায়? খড় দেওয়া হয়, ঘাস দেওয়া হয়, ভুট্টা গাছ আমাদের এখানে ক্রাশ করে দেওয়া হয়। কোরবানিকে সামনে রেখে খামারগুলোতে বড় বড় যে পশু সেগুলো প্রস্তুত করা হচ্ছে এবং বিভিন্ন নাম দেওয়া হচ্ছে যাতে ক্রেতারা আকৃষ্ট হয়। তবে আমরা এই খামার থেকে যেটা জানলাম যে এবার যেহেতু পশু লালন পালনের ক্ষেত্রে বা প্রতনের ক্ষেত্রে দাম খরচ অনেকটা বেড়ে গেছে, ফলে এবারের বড় গরুর ক্ষেত্রে বিশেষ করে সেক্ষেত্রে দাম হয়তো কিছুটা বেশি হতে পারে, এমন একটা ধারণা পাওয়া যাচ্ছে। আমরা এই খামারেরই আরও অন্যান্য যে পশুগুলো রয়েছে সেগুলো দেখতে চাই, অর্থাৎ বিভিন্ন সাইজের যে এবং বিভিন্ন দামের যে গরু রয়েছে, গরু এবং গরুর পাশাপাশি ছাগলও দেখতে চাই আমরা। আপনাদের এই বেচা বিক্রিটা আসলে আপনারা কীভাবে করেন? আমাদের বেচা বিক্রিটা টোটালি আমাদের আমিরাত ভাই আছেন, উনি দেখেন, উনি টোটালি মার্কেটিং সাইডটা দেখেন আর কি। আচ্ছা, আমিরাত ভাই, কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
হাটে পশু বেচা বিক্রি হয়, তারপরে খামারে এসেও অনেকে কেনাকাটা করে। আপনাদের খামারে আসলে বেচা বিক্রিটা কীভাবে হয়? আমাদের এদিকে বর্তমানে গরুর যে দেখা গেছে এক একটা মানুষের চাহিদা আছে, সেই হিসেবে আমরা গরু রাখি। আর গরুর যে হিসাবটা বর্তমানে প্রত্যেকটা বছরে কিন্তু খাবারের একটা মান চেঞ্জ হয়, আর আমাদের এদিকে সবসময় আমরা কোয়ালিটিটা প্রিফার করি, তো মানুষ যার জন্য আলহামদুলিল্লাহ সন্তুষ্ট থাকে। আর আমাদের এদিকে ওই হিসেবেই প্রত্যেক বছরে দেখা গেছে যদি কোনো খাবারের মান বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা একটা রেট সব কিছু মিলিয়ে আমরা ওই হিসেবে একটা দাম দিয়ে দিই। এই যে এখানে যে সুন্দর করে সাজানো আছে, এইটার তো একটা মার্কেটিং পলিসিও বলা যায়। জি, এটা আমাদের দেখা গেছে সচরাচর যখন আসে মানুষ, আসার পরে তো দেখা গেছে একটা প্রাণীর উপরে যখন দেখে অনেকজন অনেক শব্দ ইউজ করে আর কি, ফ্যান্টাস্টিক, ওয়াও, এগুলা। তো আমরা স্বাভাবিক আমাদের আরবি যে শব্দগুলো আছে, যার কারণে দেখা গেছে আমাদের প্রাণীর উপরে কোনো রকমের ক্ষতি হয় না, সেই জন্য আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যা আছে এই শব্দগুলো এর জন্যই ডেকোরেশনটা করা, যে যখন দেখে ওনারা এগুলাই এই শব্দটি ব্যবহার করে। মাঝখানে একটা স্পেস রাখা আছে, এগুলো কি পশু দেখার সুবিধার জন্য? জি, এদিকে দেখা গেছে যে অনেক সময় আমাদের এদিকে আসে মানুষের কিন্তু স্পেস প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ছোট একটা গ্রাউন্ড করছি। এদিকে দেখা গেছে ওনারা যখন আসে আমাদের সোল্ড যে গরুগুলা থাকে সেগুলোকে আমরা সুন্দরভাবে হাঁটিয়ে একটা ভিডিও করি, এটা ওনারা এনজয় করে। তো অনেকজন চিন্তা করে যে না, আমি কুরবানির আগে কিনবো কি রোজার ঈদের আগে কিনবো, ওনাদের জন্য আমরা ওই সুবিধাটা রাখছি, যার জন্য আমাদের এদিকে সব রেঞ্জের গরু রাখা থাকে। বেচা বিক্রির বিষয়টা কিভাবে থাকে? বেচা বিক্রির বিষয়টা কি, প্রত্যেক খামারের মধ্যে দেখা গেছে একটা গরু যখন রাখা হয়, প্রত্যেক ওই সময়সীমা পর্যন্ত গরুটা কিন্তু খাবে, খাবারের একটা খরচ থাকে, তো সেই হিসেবে দেখা গেছে আমরা একটা রেঞ্জ ধরে দামাদামি খাবার খরচের হিসাব করে আমরা দিই। আমরা দেখছি যে বিভিন্ন জায়গাতে হচ্ছে বিভিন্ন রকম ট্যাগ দেয়া আছে, কোথাও রয়েছে M14, আবার কোথাও সোল্ড, এটি দিয়ে কী বোঝান আপনি? আচ্ছা, এদিকে হচ্ছে আমাদের 3 রকমের শেড। আমাদের শেডের মধ্যে হচ্ছে একটা প্রিমিয়াম শেড, যেটা বড় শেড আপনি দেখতে পাচ্ছেন। এখন সিজন যেহেতু, সেক্ষেত্রে সবাই আসবে, এখন এক একজনের চাহিদা অনুযায়ী আমরা দিব, গরু আসবে দেখবে, এই সময়টার মধ্যে আমাদের সবসময় এনজয় করি আর কি। প্রিয় দর্শক, আমরা আমিরাত আহমেদের কাছ থেকে এই আর কে অ্যাগ্রোর যে পশু কেনা বেচার বিষয়ে জানলাম। আমরা আরেকটু জানতে চাই আদর্শ খামার ব্যবস্থাপনা থেকে শুরু করে আরও অনেক বিষয় নিশ্চয়ই আপনাদের প্রশ্ন রয়েছে। আমরা নাজির ভাইয়ের কাছ থেকে এই বিষয়টি জানতে চাই। নাজির ভাই, সেক্ষেত্রে আমরা একটু আদর্শ খামার ব্যবস্থাপনা, আপনারা তো দীর্ঘদিন ধরে কাজ করেন এবং বাংলাদেশে বড় খামারিদের মধ্যে একটি, তো সেক্ষেত্রে আদর্শ খামার ব্যবস্থাপনা নিয়ে আপনার কাছে জানতে চাই। আদর্শ খামার ব্যবস্থাপনা বলতে আমরা বর্তমান, যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নাই, আমরা ডে বাই ডে সকল কিছুতে ইমপ্রুভমেন্ট করেছি, সেক্ষেত্রে খামার ব্যবস্থাপনাও পিছিয়ে নেই। তো একটা খামার করতে গেলে মূলত আপনার জানা লাগবে যে খামারের যে গরুগুলো আপনি লালন পালন করবেন, সেক্ষেত্রে আপনি সুস্থ গরু নির্বাচন করা একটা খুব মানে বড় একটা বিষয়। কারণ আপনি যদি গরু সুস্থ বিবেচনা না করতে পারেন এবং গরুর যে গরুগুলো নিয়ে আপনি সামনের দিকে আগাবেন, সেটা কি ফ্যাটেনিং নাকি ডেইরি, এই সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। দেখা যেত যে স্থান ভেদে এবং মানুষের চাহিদা ভেদে আপনার যেই স্থানে আপনি খামারটা শুরু করতে চাচ্ছেন, সেটা হচ্ছে কি আপনি যদি দুগ্ধজাত উৎপাদিত পণ্য তৈরি করতে চান বা দুধ উৎপাদনে যেতে চান, সেই ক্ষেত্রে আপনার ডেইরি সম্বন্ধে ভালো ধারণা নিয়ে তারপরে জিনিসটা শুরু করতে হবে। আর যদি আপনি ফ্যাটেনিংয়ের জন্য যান, যে ওভার দ্য রাউন্ড দ্য পুরো বছরে আর কি আপনি গরুগুলোকে লালন পালন করে কোরবানির জন্য প্রস্তুত করবেন এবং সেগুলো ক্রেতার কাছে পৌঁছে দেবেন, তাহলে সেই সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে। আদর্শ খামার তৈরি করার ক্ষেত্রে প্রথম দিকে কোন কোন বেশি খেয়াল রাখা উচিত বলে আপনি মনে করছেন? একটা আদর্শ খামার নির্বাচনের ক্ষেত্রে আপনার যেই খামারটা শুরু করতেন তার স্থান নির্বাচন করা, যেই স্থানে আপনি খামারটা গড়ে তুলবেন সেই স্থানের কাস্টমারের যাদের কাছে আপনি সার্ভিস প্রোভাইড করবেন বা গরুগুলোকে পৌঁছে দিবেন বা গরুর দুধ পৌঁছে দিবেন, সেই এলাকার চাহিদাটা আপনার বোঝা। এবং খামার যখন স্থাপন করবেন, খামারে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে এবং গরুগুলো যেন স্বাচ্ছন্দ্যে দাঁড়াইতে পারে, তার জন্য তার পর্যাপ্ত জায়গা, নির্দিষ্ট পরিমাণ জায়গা মেপে তারপরে আপনার গরুগুলোর রো বা শেডগুলো করা উচিত, যাতে করে গরুটা স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠতে পারে। তার খাবার পাত্র থেকে শুরু করে তার জায়গা স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং তার যেন খাবার দাবারে বা তার মেনটেনেন্স করার ক্ষেত্রে কোনো আপনার কোনো প্রবলেম না হয়। আর সর্বোচ্চ কথা হচ্ছে আপনাদের পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা থাকতে হবে, খ্যারের ব্যবস্থা থাকতে হবে, কারণ ন্যাচারালভাবে অর্গানিকভাবে লালন পালন করলে গরু দীর্ঘদিন লালন পালন করা যায়। অনেকে আছে ভিন্ন উপায়ে, অসৎ উপায়ে লালন পালন করতে যায়, সেই ক্ষেত্রে তারা ক্ষতির সম্মুখীনই বেশি হয়, কারণ দীর্ঘদিন গরুটা তারা লালন পালন করতে পারে না। সেই ক্ষেত্রে আমরা চাই অর্গানিকভাবে এবং হালালভাবে
গরুগুলো আমরা মোটা তাজা করব। নাজির ভাই, আমরা দেখছি যে এই ছাগলগুলো হচ্ছে একেবারে খাঁচার মধ্যে আট করে, খাঁচার মধ্যেই থাকে ওরা। জি, ওদেরকে আমরা খাঁচার মধ্যেই রাখি, কারণ আপনার আলাদা আলাদা খাঁচা করে দিচ্ছি। এটা কোন দেশি জাত এটা? এটা হচ্ছে ইন্ডিয়ান সুজাত। ইন্ডিয়ান সুজাত। জি, এর যদি ওজন কত হবে? এগুলোর ওজন আছে 100 কেজির মতো। 100 কেজির উপরে জি এই একটা ছাগলে? জি আচ্ছা, এখানে তো দেখছি যে এগুলো তো বেশ একেবারে হরিণের মতো। জি জি এগুলো মূলত বারবারি জাতের খাসি। এগুলো দেখতে অনেক সুন্দর, চমৎকার, হরিণের মতো দেখতে, এবং দেখতে অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এগুলা মানে গ্রোথ পার্সেন্টেজ তো ভালো এবং ওয়েটটা খুব দ্রুত গেইন করে। আচ্ছা, এই যে ছাগল কতগুলো আছে আপনাদের এই খামারে? ছাগল এখানে আমাদের 50-60টার মতো আছে 50-60 বর্তমানে। আচ্ছা, এইটা কি? এটা দেখছি এটা কি? এটা হচ্ছে দুম্বা। দুম্বা? আচ্ছা দুম্বা, এটা হচ্ছে তুর্কিশ দুম্বা বলা হয়। আচ্ছা, তুর্কিশ দুম্বা। জি জি এগুলো একটু সাইজে বড় হয় তুর্কিশ দুম্বাগুলো। আচ্ছা, তাহলে সৌদি আরবে দুম্বা বাচ্চা থেকে তুর্কি দুম্বা একটু সাইজ বড় হয়। আমাদের দেশীয় ছাগল আর বিদেশি ছাগলের লালন পালনে? লালন পালনে তেমন কোনো মানে বিশেষ কোনো পার্থক্য নেই, তবে দেশি ছাগলের তুলনায় এগুলোতে আমরা গ্রোথ পার্সেন্টেজ বেশি পাই, এবং এগুলো সাইজে একটু বড় হয়, এবং কাস্টমারের কাছে, ক্রেতার কাছে এগুলো মানে পছন্দের আকারে দেখতে করে থাকে। সৌন্দর্য আকর্ষণীয়। সৌন্দর্য কোরবানির ক্ষেত্রে প্রাধান্য। এটাও একটা তুর্কিশ দুম্বা, এটা এটাও দুম্বা? মাশাআল্লাহ সবচেয়ে বড় আমাদের এখানে। এটার ওজন আছে প্রায় 160-70 কেজির উপরে। 160-70 কেজি? জি, এখানে দেখছি যে উপরে পশম একরকম, এটা আর একরকম। এটা এখানে পশম আস্তে আস্তে আসবে, এগুলো নেমে আসবে আস্তে আস্তে। গত বছর আপনারা এই আপনাদের খামার থেকে কত পশু বিক্রি করেছিলেন? গত বছর প্রায় 400-র উপরে আমরা পশু বিক্রি 400 করেছি। উপরে? গরু ছাগল মহিষ মিলিয়ে? জি, এবার টার্গেট কি? এবার আছে আপনার 300 থেকে 350। কোরবানির সময় আসলে বড় বড় পশুগুলোকে বিক্রেতারা বিভিন্ন ধরনের বাহারি নাম দেয়, রাজা, বাদশাহ, হামজা সহ বিভিন্ন নাম দেয়। আবার ক্রেতারাও যারা আগে থেকে কিনে রাখেন তারাও পশুর একটা নামকরণ করেন। তো এই আরকে অ্যাগ্রোতে আমরা শালা দুলাভাই এরকম দুজন তারা এখান থেকে পশু কিনেছেন, তারাও পশুর একটা নাম দিয়েছেন। আমরা তাদের একজনের সাথে কথা বলতে চাই। আপনারা বলছিলেন যে আপনারা পশুর নাম দিয়েছেন, একটু যদি বলেন আর কি। নামটা হলো সম্পর্ক তৈরি করেছি। আচ্ছা, এটা আমার গুরু আর এটা আমার দুলাভাই গুরু, দুইটা একসাথেই ছোট থেকে বড় হয়েছে। গত বছর ঈদের পরপরই আমি এবং আমার দুলাভাই এই গরু দুটো দিয়েছি। তো বর্তমানে এটা একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে শালা দুলাভাই। আমি আসলে গত 5 বছর যাবৎ আরকে অ্যাগ্রো ফার্ম থেকে গরু কিনছি। শুরুটা হয়েছিল করোনার সময়, যখন আমরা হাটে যেতে পারছিলাম না। এর আগে হাট থেকে গরু কিনতাম, হাটে যেতে পারছিলাম না, কোথাও যেতে পারছিলাম না। তখন আমরা বায়োসেফটি ক্যাবিনেট থেকে শুরু করে যে বায়োসেফটি এন্ট্রেন্সটা পেয়েছিলাম, সেখানে এই আরকে অ্যাগ্রো ফার্মের সাথে আমাদের রিলেশন। তখন থেকে এসে আমরা এই করোনার পর থেকে আমরা আরকে অ্যাগ্রো ফার্ম থেকে, বা আমি পার্সোনালি আরকে অ্যাগ্রো ফার্ম থেকে গরু কিনি, কারণ তারা সেই কোয়ালিটিটা আমাদেরকে দিচ্ছে। বরাবরের মতো এবারও আমরা বা আমার মতো আর অনেকেই আছেন যারা গত বছর কোরবানি ঈদের পরপর এসে তার পছন্দের পশুটি বুকিং করে যায়। আমিও তাদের মধ্যে একজন ছিলাম। আমি আমার পছন্দের পশুটি বুকিং করে গিয়েছি পুরো 12টা মাস। এই যে আর 1 মাস পরে কোরবানি, এই 12টা মাস আমরা সেই কোরবানির পশুটাকে আদর করছি, খাওয়াচ্ছি, বড় করাচ্ছি। এটা একটা আনন্দ, আসলে সন্তানের মতো ওদেরকে লালিত পালিত করে বড় করছি। এই যে ত্যাগটা, সেটা আসলে না পারলে বোঝা যাবে না। আপনি আগে থেকে কিনে রেখেছেন এখানে, এবং আপনি যখন সময় পাচ্ছেন তখন এসে পশুটাকে দেখে যাচ্ছেন। সত্যি আসলে মানে এটা টান কাজ করে। আমরা ছোটোবেলা থেকে, আমি গরু পাগল, তো আমরা সেই সুযোগটা পাচ্ছিলাম না, কারণ বছরে একবার কোরবানির ঈদ আসতো। তখন হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন জায়গায় হাট বসতো, সেই হাটে হাটে গিয়ে আমরা আসলে গরুগুলো কিনতাম। আমরা ওই হাটের সিজনটার জন্য অপেক্ষা করতাম, কিন্তু অ্যাগ্রো ফার্মগুলো ধীরে ধীরে আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে। আমরা চাইলে বছরের শুরুতে বুকিং করছি, সেই গরুগুলোকে সারা বছর লালিত পালিত করছি, নিজের চোখের সামনে খাওয়াতে দেখছি, ভালো খাবার, গুণগত মানের খাবার, সব কিছু দেখলাম। তারপরে একটা সুস্থ সবল গরু তো সবাই চায়। যে হাটে যাওয়ার একটা পেরেশানি থাকে মানুষের, আর খামার থেকে কিনলে মানুষ একটা নিশ্চয়তা পায় যে তার গরুটা সে দেখে পারতেছে। অনেক মানুষ মনে করে যে স্টোরেট দেওয়ার একটা প্রবণতা থাকে। আমরা একটু আগে থেকে যদি কিনতে পারি, তো এসে দেখতে পারি গরুটা, আমাদের কোরবানি তো আল্লাহ বলেছে শখের প্রাণীকে দিতে, এই জন্য আমরা একটু আগে কিনে এটাকে একটু পেলে তারপরে দিতে পারছি। আর এটা যখন আমাদের শখের হয়, আমরা এসে দেখতে পারি। বাড়ি ঘরে তার শহরের মধ্যে এটা পালা পসিবল হয় না। কোরবানি দেওয়ার ক্ষেত্রে আপনার গরুর জাতটা দেখি, গরুর সৌন্দর্য দেখি, গঠন দেখি, কীরকম আপ টু ইট কীরকম হবে,
কীরকম সুন্দর হবে, কারণ আল্লাহ বলছে সুন্দর জিনিসকে কোরবানি করার জন্য। আমার প্ল্যান সবসময় থাকে যে অ্যাডভান্স গরু কিনে রাখা, যাতে ওই সময় গিয়ে হাট থেকে দৌড়াদৌড়ি করতে না হয়। আসলে এই জন্য আমরা গরুটা অনেক আগে কিনে ফেলছি। আর 2 মাস আগে কিনে রাখছি আমরা কষ্ট আছে কেজি ভাও। আমরা যখন কিনছি তখন থেকেই ওয়েট অনুযায়ী কিনছি, যখন গরু ডেলিভারি নিব তখন ওই ওয়েটে যে দাম হবে সেই দাম দিয়ে টাকা পেয়ে চলে যাবে। দর্শক, গত কয়েক বছর ধরেই আমাদের দেশের খামারিদের লালন পালন করা পশু থেকেই কোরবানির চাহিদা বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারত থেকে আর গরু আমদানি করতে হয় না। এবছরও তেমনটি প্রত্যাশা করা হচ্ছে। এক্ষেত্রে খামারিরা নিষিদ্ধ স্টেরয়েড ব্যবহার কিংবা নিষিদ্ধ ওষুধ ব্যবহার থেকে বিরত থাকবেন এবং কোরবানি পবিত্রতা বজায় রেখে পশু লালন পালন করবেন। এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে আকিজ ফিড।